ড্রামার শুরুতেই আমরা আমাদের হ্যান্ডসাম হিরো সায়ানকে দেখতে পাই। সে একটা বড় পার্টিতে এসেছিল। সে এত বেশি অ্যাট্রাক্টিভ ছিল যে সেখানকার সবাই তার দিকেই তাকিয়েছিল। তখনই তার ওয়াইফ হেজু সেখানে চলে আসে। হেজুকে সেখানে দেখে সেখানকার সবাই তাকে নিয়ে অনেক গসিপ করতে থাকে। কারণ হলো তাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনো কেউ জানে না যে তারা একটা হাজব্যান্ড ওয়াইফ। সবাই এটা জানে যে সায়নের বিয়ে হয়ে গেছে। যেহেতু সে প্রেসিডেন্টের স্পোক্স পারসন, তাই তার ওয়াইফের পরিচয় এখন পর্যন্ত রিভিল করা হয়নি, তার সুরক্ষার জন্য। কিন্তু হঠাৎ কি হলো, সে হেজুকে নিজে থেকে অ্যাজ এ ওয়াইফ এই পার্টিতে নিয়ে এসেছে। এইসবের মধ্যে এসে হেজু অনেকটা বেশি নার্ভাস ফিল করছিল। তাই সায়ন তাকে বলে, তুমি তাদের দিকে তাকে একদমই নার্ভাস ফিল করবে না। তারা কেউই তোমাকে না আমাকে নিয়ে ইন্টারেস্টেড। তারা সবাই এটাই জানতে চায় তুমি আসলে আমার কি লাগো। তাই আমি এবার বলছি, আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। তারপরে আমরা অতীতের দৃশ্যে চলে যাই। আমরা জানতে পারি হেজো আসলে কথা বলতে পারে না। তাই সে একটা নিউজ চ্যানেলে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। আর এই নিউজ চ্যানেলটা আসলে তার বাবারই। তাই সেখানে থাকা কেউই তাকে বেশি একটা পছন্দ করতো না, বিশেষ করে এই মেয়েটি। কিন্তু হেজু অনেক ভোলাবেলা স্বভাবের হওয়াতে সে এইসবের কোনোই প্রতিবাদ করতো না। এই মধ্যে আমরা তাদের বিয়ের রহস্যটাও জানতে পারি। ঠিক 3 বছর আগেই একটা দৃশ্যে আমরা হেজুকে বউ হিসেবে বসে থাকতে দেখি। আর ঠিক তখনই সায়ান একটা কন্ট্রাক্ট পেপার সাথে নিয়ে সেখানে চলে আসে। সে হেজুর কাছে এসে বলে, তুমি ভালোভাবেই জানো এই বিয়েটা শুধুমাত্র একটা বিজনেস পারপাসের কারণেই হচ্ছে। এই বিয়েটাতে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তার কাছ থেকে এই কথা শুনে হেজু রেগে গিয়ে উঠে যায় আর তার গয়নাগুলো খুলতে থাকে। তখন সে তার কাপড়টাও খুলতে নেয়। তখন সায়ন তাকে থামিয়ে বলে, তুমি কি আমার সামনে এখন নিউড হতে চাচ্ছ? তারপর সে তাকে শান্ত করে আবার কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে শুরু করে দেয়। সে তাকে জানায় এই কন্ট্রাক্টে কয়েকটা শর্ত আছে। প্রথমত, তুমি তোমার ইচ্ছা মতো আমাকে ডিভোর্স দিতে পারবে না। আর দ্বিতীয়ত, ইলেকশনের সময় তোমাকে আমার কথা মতো চলতে হবে। আর তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমার পরিচয় যেন রিভিল না হয়। আমার ওয়াইফ কে, কি করে, এটা যেন কেউ না জানতে পারে। আর তুমি যদি এই শর্তগুলোর কোনো একটা ভাঙো তাহলে তোমাকে 2 মিলিয়ন ওন জরিমানা দিতে হবে। হেজু কিছুটা অতিষ্ঠ হয়ে সিগনেচার করে দেয়। সায়ন তাকে রিং পরাতে চায় কিন্তু সে উঠে দাঁড়ায় না। তাই সে নিজে থেকে বসেই তাকে হাঁটু গেড়ে রিং পরিয়ে দেয়। সায়ন তাকে রিং পরার সময় আবারও বলতে থাকে, আমি তোমাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার থেকে অ্যাজ এ হাজবেন্ড কিছু এক্সপেক্ট করতে পারবে না। তুমি শুধু আমার কাছে একটা বন্দির মতো থাকবে। তাই এটাকে আসল বিয়ে একদমই মনে করবে না। তারপরেই আমরা জানতে পারি আসলে সায়ানের তো বিয়ে হওয়ার কথা ছিল হেজোর বড় বোনের সাথে, যার নাম ছিল ইনা। কিন্তু ইনা কোনো কারণে সায়ানকে বিয়ে করতে চাচ্ছিল না। তাই সে সায়ানকে ধমকি দিয়ে বলে, তুমি যদি আমার সাথে বিয়ে করতে চাও তাহলে আমি তোমার ফ্যামিলির সব গোপন তথ্য ফাঁস করে দিব। তারপর সায়ন নিজে থেকে ইনাকে বলে যে তোমাকে আমার বিয়ে করা লাগবে না। সায়ন নিজে থেকে বলে, আমি জানি তোমার একটা ছোট বোন আছে যার নাম হেজু, সে কথা বলতে পারে না। তুমি একটা কাজ করো, তুমি তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। আর এই কথাটা আমরা দুইজন ছাড়া আর কেউ জানতে পারবে না। তার মানে আমরা বুঝতেই পারছি সায়ন ইচ্ছা করে হেজুকে বিয়ে করেছে। আর সে কেন হেজুকে ইচ্ছা করে বিয়ে করেছে সেটার কারণ তো আমরা পরেই জানতে পারবো। আসলে এই বিয়েটা ঠিক করা হয়েছিল দুটা ধনী পরিবারের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, তাদের ক্ষমতা আরো বৃদ্ধি করার জন্য। কারণ ইনা অর্থাৎ হেজুর বাবা হলো একটি বড় নিউজ চ্যানেলের মালিক, আর সায়ানের বাবা একটা বড় রাজনীতিবিদ। এই বিয়েটার মাধ্যমে তারা দুই ফ্যামিলি অনেক লাভবান হতে পারত। সায়ানের বাবার প্ল্যান ছিল সে এই নিউজ চ্যানেলের মাধ্যমেই তার রাজনীতির অনেক প্রচারণা চালাতে পারবে। তাদের দুইজনের বিয়ে তো হয়ে যায়, কিন্তু তাদের দুইজনের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল না। হেজু তো সায়ানকে একদমই পছন্দ করতো না তার এই রূঢ় ব্যবহারের জন্য। কিন্তু সায়ানের মা তাকে বরাবরের মতো প্রেশার দিতে থাকে তাদের ফ্যামিলিটা এগিয়ে নেওয়ার জন্য। তাই হেজু তাদের কথা শুনে অনেকবার চেষ্টাও করে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সায়ানের সাথে সম্পর্কটা ভালো করার জন্য। হেজুকে দেখেই বোঝা যাচ্ছিল তার এইসব করতে একদমই ভালো লাগছিল না, কিন্তু সে কি করতে পারে। তাই সায়ান যখন ব্যাপারটা বুঝতে পারে, আমার মা তোমাকে যাই বলুক না কেন তোমার তার কথা শোনার একদমই দরকার নেই, তোমার এত প্রেশার নেওয়া লাগবে না, আমি তার সাথে কথা বলছি, আর আমরা যার যার মতো কারো লাইফে কোনো ইন্টারফেয়ারও করবো না।
আর এই সত্য ছিল আগের কথা। এভাবেই ৩টা বছর কেটে যায়। বর্তমানে দেশে আমরা সায়ানকে দেখতে পাই, সে প্রেসিডেন্টের তরফ থেকে একটা বিবৃতি দিচ্ছিল, যেখানে সে বলছিল কয়েকটা কিডন্যাপার্স মিলে কতগুলো সিটিজেনকে আটকে রেখেছে, যার বদলে তারা অনেকগুলো টাকা ডিমান্ড করছে। কিন্তু সরকার স্পষ্ট বিবৃতি দেয় যে তারা এই ডিমান্ডগুলো একদমই মেনে নিবে না। সায়ন এই কেসটা খুব বিচক্ষণতার সাথে সামলাচ্ছিল। সে যেমন হ্যান্ডসাম তেমনই বিচক্ষণ ছিল। তার এইসব গুণের কারণে আশেপাশের সবাই তার অনেক ফ্যান। সবাই মিলে তার প্রশংসা করছিল, শুধুমাত্র তার ওয়াইফ হেজু বাদে। সে তো তাকে একদমই সহ্য করতে পারত না। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই হেজু তার মা সহ তার শাশুড়ির সাথে দেখা করতে এসেছে, যেখানে তার শাশুড়ি তাকে অর্ডার করে বলছে, অনেক হয়েছে তোমার জব করা, এখন উচিত তোমার বাসায় থেকে তোমার হাজবেন্ডকে সাপোর্ট করা, কারণ কিছুদিনের মধ্যেই নির্বাচনের প্রচারণা জোরসোরে শুরু হয়ে যাবে। আর তোমার উচিত তোমার ফ্যামিলিতে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া। সে এইসব আদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। সে সেখান থেকে চলে যাওয়া মাত্রই তার মা তার উপর ক্ষেপে যায়, কারণ তার জন্য তাকে এতগুলো কথা শুনতে হলো। তার কথা থেকে আমরা বুঝতে পারি সে তো হেজুর ব্যাপারে একদমই খামখেয়ালি। হেজুর দুঃখ কষ্টে তার কিছুই আসে যায় না। সে তো শুধু তার টাকা পয়সা আর ক্ষমতা নিয়েই চিন্তিত। তার পরের দৃশ্যে দেখতে পাই হেজু তার মার কথাগুলো শুনে ড্রাইভ করে একাই বাসায় দিয়ে আসছিল। আর ঠিক তখনই সে বুঝতে পারে কেউ একজন তার গাড়িকে হ্যাক করেছে, অর্থাৎ তার গাড়ি পুরো সিস্টেমটা কেউ একজন কন্ট্রোল করছে। সেই ব্যাপারটা বুঝতে পেরে অনেকটা ভয় পেয়ে যায়, আর একটু পরে গাড়িটা থেমে যায়। আর ঠিক তখনই সামনে থেকে একটা লোক এসে তার গাড়ির মধ্যে প্রবেশ করে। আমরা জানতে পারি সেই লোকটা তাকে কিডন্যাপ করে নেয়। সেই কিডন্যাপারটা তার গলায় ছুরি ধরে তাকে বলে, আমি যেমনটা বলবো তেমনটাই করবে, একদমই ব্রেন খাটানোর চেষ্টাও করবে না। আর সে তাকে এটা বলেই সায়নকে কল করে। সে সায়নকে কল করে জানায়, তোমার ওয়াইফকে আমি জিম্মি করে ফেলেছি, তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে আমার সবগুলো কথা মানতে হবে। সায়ন তো কিডন্যাপারে এই কলটা পেয়ে একদমই বিশ্বাস করতে পারে। সে এই ব্যাপারটা মনে করতে লাগে যে হয়তো কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে, কারণ তার ওয়াইফ আসলে কে এই ব্যাপারটা নিয়ে তো আজও কেউ কিছুই জানে না। আর ঠিক তখনই তার ফোনের চার্জ শেষ হয়ে তার ফোনটা বন্ধ হয়ে যায়। সায়ন তার ফোনটা সুইচ অন করে প্রথমেই তার বউয়ের ব্যাপারে খোঁজ খবর লাগাতে থাকে। সে তার মা এবং তার শাশুড়িকে কল করে। তার শাশুড়ি তাকে জানায় যে এইমাত্রই হেইজু আমাদের সাথেই ছিল, আর এখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই কথাটা শুনে সাং অনেকটা রিলিফ হয়ে যায়। সে মনেই করে নেয় যে হয়তো হেজু ঠিক আছে। তাও সে পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য তার টিম মেম্বারদের বলে হেজু গাড়ির লোকেশন ট্রেস করতে, সে এখন কোথায় আছে এটা জানার জন্য। তারপরে আমরা দেখতে পাই সেই কিডন্যাপারটা তাকে আবার কল করে। এই কিডন্যাপারটা তাকে বলে, তুমি কি তোমার ওয়াইফকে বাঁচাতে চাও না? তুমি যদি আমার কথাগুলো বরাবরের মতো এভাবে খামখেয়ালি ভাবে নিতে থাকো তাহলে আমি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। এই কথাটা শুনে সাং তাকে বলে, ও আচ্ছা, আমার ওয়াইফকে মেরে ফেলবে, তাহলে মেরে ফেলো। একটা কাজ করো, তুমি আমার ওয়াইফকে মেরে তার লাশটা আমার বাড়িতে পাঠিয়ে দাও। তার থেকে এই কথাটা শোনা তো কিডন্যাপার অনেকটা খেপে যায়। আর আমরা এইটাও জানতে পারি যে এতক্ষণ তো ফোনের স্পিকার লাউডে ছিল, আর সায়মের এই সবগুলো কথা হিজো এতক্ষণ যাবত শুনতে পাচ্ছিল। হিজো তখন জানতে পারে তার হাজবেন্ড তার প্রতি এতটা কেয়ারলেস, তার প্রতি তার বিন্দু মাত্র মায়া দেওয়ার কাজ করে না। তখন সে খুব কষ্টে ভেঙে পড়ে, আর সেই কিডন্যাপারটা তো খেপে গিয়ে তার উপর রাগ ঝাড়তে থাকে। সেই কিডন্যাপারটা হিজোকে বলে, তোমার হাজবেন্ড তো আমার চিন্তার বাইরে, আমি এমন হাজবেন্ড কখনো দেখিনি। তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি তা আমি জানি না, কিন্তু আমার মনে হয় তোমার হাজবেন্ডও হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। যাই হোক না কেন, আমি তো সেটাও বের করে ফেলবো। হেজু তার থেকে এইসব কথা শুনে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে। আর এই মধ্যে থেকে আমরা বুঝতে পারি হেজু কথা বলতে পারে, সে বোবা না। কিন্তু সে কেন বোবা সাজার চেষ্টা করছে এটা তো আমরা পরেই জানতে পারবো। তার নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না, আর সে জোরে জোরে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে গিয়ে তাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সেই গাড়িতে থাকা কিডন্যাপারটি গুরুতরভাবে আঘাত পায়, আর সে সেখানে বেহুশ হয়ে যায়। আর এই সুযোগে হেইজু সেখান থেকে পালিয়ে আসে, আর পালিয়ে আসার সময় সে কিডন্যাপারের ফোনটা সাথে করে নিয়ে আসে। একটু পরে আমরা দেখতে পাই হেইজু বাসায় এসে ফ্রেশ হয়ে তার জখমে মলম লাগাতে থাকে। সে নিজেকে এমন ভাবে কাবু করে যেন কিছুই হয়নি, কিন্তু ভিতরে ভিতরে তার যেন সবকিছু তছনছ হয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই সাং বাসায় আসে। সে বাসায় এসে যখন তার সামনে তার ওয়াইফকে দেখতে পায়, সে একদম তার স্বস্তি ফিরে পায়। সান হেজুকে বলতে থাকে,
আজকে একটা নাম্বার থেকে আমার কাছে কল করা হয়েছিল। সেখানে একটা লোক বলছিল সে কিনা তোমাকে জিম্মি করেছে। কিন্তু আমি তো ভালোভাবেই জানি আমার ওয়াইফের ব্যাপারে এই দুনিয়াতে কেউই জানে না। তাই আমি তার কথায় কোনো বিশ্বাস করিনি। সে তার কাছে গিয়ে আরো বলে যে কালকে সকাল 6টার মধ্যে রেডি থেকো। ব্রিটিশ এম্বাসিতে একটা পার্টি আছে, সেখানে তোমাকে আমার সাথে যেতে হবে, কিন্তু আমার বউ হিসেবে না, একটা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার হিসেবে। কারণ কালকে ব্রিটিশ অ্যাম্বাসেডারের বার্থডে, আর তার ওয়াইফও তোমার মতোই কথা বলতে পারে না। আর তার ওয়াইফের সাথে কমিউনিকেট করার জন্য কালকে তোমাকে আমার সেখানে দরকার। সে এইসব কথা বলে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা পরের দিনই দৃশ্য দেখতে পাই, যেখানে সে পার্টিতে তারা দুইজন একসাথে এসেছিল। আর তাদের দুইজনকে একসাথে দেখে আশেপাশে সবাই নানান ধরনের কথা বলছিল। সবাই তো আশেপাশে এটাই মনে করছিল সে হয়তো তার ওয়াইফ। কিন্তু সাম তাকে ভালোভাবে বুঝিয়ে বলে যে তুমি যে আমার ওয়াইফ এটা কাউকে জানানো যাবে না, কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। সবাই যদি এটা জেনে ফেলে যে তুমি আমার বউ, তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে। এদিকে অ্যাম্বাসিডার আর তার ওয়াইফও তাদের দুজনকে এভাবে একসাথে দেখে মনে করে তারা একটা কাপল। কিন্তু হেজু তাকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইশারাতে বলে দেয় যে তারা দুজন কোনো কাপল না, সে শুধু তার আন্ডারে জব করে। এই কথাটা জানতে পেরে অ্যাম্বাসিডার কিছুটা হতাশ হয়। সে সায়নকে বলে তুমি তোমার ওয়াইফকে এই পার্টিতে নিয়ে আসতেই পারতে। আমি শুনেছি তোমার বিয়ে 3 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তোমার ওয়াইফ কে কি করে এ ব্যাপারে কেউ কিছুই জানে না। তাকে বোঝানোর জন্য সায়ন বলে আমার ওয়াইফ হলো আমার সব থেকে বড় দুর্বলতা। তাই আমি চাই না কেউ আমার দুর্বলতার সুযোগ নেই। আমার কাজগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমি সব সময় কারো না কারো টার্গেটে থাকি, আর এই জন্য আমি চাই না আমার কাজের জন্য আমার ওয়াইফের কোনো অসুবিধা হোক। তার থেকে এইসব কথা জানতে পেরে সে লোকটি অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু হেজু তো মনে মনে আরো বেশি ক্ষেপে যাচ্ছিল। সে মনে করছিল সারা হয়তো দুনিয়ার সামনে একরকম দেখায় আর আসলে সে আরেক রকম। সে মনে করে সে তো আসলে তাকে ওয়াইফ হিসেবে পরিচিত করতে লজ্জিত বোধ করে, আর এই জন্য সে এই বাহানাগুলো দিয়ে বেড়ায়। হেজু এইসব কষ্টের মধ্যে থেকে ড্রিঙ্কস করতে থাকে বারবার। তাকে এত ড্রিঙ্কস করতে দেখে সাং সেখানে এসে তাকে থামায়। তারপর হেজু রেগে গিয়ে তাকে বলে আমার মনে হয় আমার এখানে কাজ শেষ, তাই আমার এখানে থাকার কোনো দরকার নেই। এই জন্য আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। কিন্তু সায়ন তাকে বলে তুমি এখান থেকে কোথাও যাচ্ছ না, তুমি আমার সাথেই থাকবে। আর সে রেগে গিয়ে ইশারাতে বলতে থাকে তুমি আমার দেখা সব থেকে নির্দয় আর কাপুরুষ একটা লোক, যে কিনা তার ওয়াইফকে পরিচয় দিতেও ভয় পায়, কারণ তার ওয়াইফ একটা বোবা। আর তুমি তো তোমার ওয়াইফকে নিয়ে বিন্দু মাত্র চিন্তিত না। সে মরুক বা বাঁচুক তাতে তোমার কিছু আসে যায় না, আর সবার সামনে তুমি নাটক করে বেড়াও। এইসব বলে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর সায়ন, যে কিনা সাইন ল্যাঙ্গুয়েজে কিছুই বোঝে না, সে সেখানেই দাঁড়িয়ে থাকে। একটু পরেই সে কিডন্যাপারটা তাকে আবার কল করে। আর সায়ন তো আগের বারের মতো এইবারও কিডন্যাপারের কথাগুলো লাইটলি নিতে থাকে। কিন্তু এইবার কিডন্যাপার তার ওয়াইফের ব্যাপারে কিছু তথ্য জানায়। সেই কিডন্যাপারটা বলে আমি জানি তোমার ওয়াইফের নাম কি, তার নাম হেজু। আসলে তোমার বিয়ে তো হওয়ার কথা ছিল নিউজ চ্যানেলের চেয়ারম্যানের বড় মেয়ে ইনহার সাথে, কিন্তু সে বিয়ের রাতে কোথাও পালিয়ে যায়, যার ফলে তোমাকে বাধ্য হয়ে তার বোবা মেয়েকে বিয়ে করতে হয়। আসলে তো তুমি এই বিয়েটা করতেই চাচ্ছিলে না। এই বিয়েটা তো দুইটা ফ্যামিলির মধ্যে একটা কন্ট্রাক্টের মতো, যার কোনো ভিত্তি নেই। এইসব কথা শুনে সাং এইবার কিছুটা নড়ে চড়ে বসে। সে বুঝতে পারে কিছু তো একটা ঘটকা আছে। সাং কিডন্যাপারকে বলে তুমি আমার ওয়াইফের কাছ থেকে একদম দূরে থাকবে, তার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। আমি যদি তোমাকে একবার ধরতে পারি তাহলে আমি তোমাকে একদমই ছাড়বো না। তখন সেই কিডন্যাপারটা বলে হঠাৎ করে তোমার আবার কি হলো? তোমার বউকে নিয়ে এত দরদ কোথা থেকে চলে আসলো? কালকে পর্যন্ত তো বলছিলে আমি যেন তোমার ওয়াইফকে মেরে তার লাশটা তোমার বাসায় পাঠিয়ে দেই, আর আজকে হঠাৎ তার প্রতি এতটাই কেয়ার কোথা থেকে আসলো? এই কিডন্যাপারটা কালকে গাড়িতে কি কি হয়েছে সবকিছু তাকে বলতে থাকে। সায়ন কিডন্যাপারের কথাগুলো শুনে অনেক বেশি কষ্ট পায়, কারণ তার এত সতর্ক থাকা সত্ত্বেও তার ওয়াইফকে এত কিছু সহ্য করতে হয়েছে। সে হেজুকে প্রোটেক্ট করতে পারেনি। এই কষ্টের রাগে সে তার হাতটা জখম করে ফেলে। সায়ন তাকে বলে তুমি আসলে কি চাও? তখন সেই কিডন্যাপারটা বলে আমি জানি তুমি তোমার ওয়াইফকে একদমই পছন্দ করো না, তুমি তো এক প্রকার বাধ্য হয়ে তার সাথে সংসার করছো। তাই আমি চাই তুমি যেন তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও। তার থেকে এই কথাটা শুনে সাং বলে আমি কখনো আমার ওয়াইফকে ডিভোর্স দিব না, আর একদিন যদি আমি তোমাকে খুঁজে পাই তাহলে তোমাকে আমি একদমই ছেড়ে দেব না। আর ঠিক তখনই 10 মিনিট পূরণ হওয়ার আগেই সে কিডন্যাপারটা কলটা কেটে দেয়।
সিওন এইসব কথা শুনে একদম পাগল হয়ে যাচ্ছিল, সে কিছুতেই মেনে নিতে পারছিল না। আর এদিকে আমরা জানতে পারি এতক্ষণ যাবত যে কিডন্যাপার সাথে কথা বলছিল সে আর কেউ না, হেজু। সে এমনটা করছিল কারণ সে সামের কাছ থেকে ডিভোর্স চায়, যেটা সে সোজাসুজি ভাবে নিতে পারছো না। সায়ন যখন জানতে পারে তার ওয়াইফের উপর হামলা করা হয়েছে, সে সেই কিডন্যাপের উপর অনেক বেশি ক্ষেপে যায় আর তাকে খুব কড়া শব্দে ধমকি দেয়, যার ফলে হেজু অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে সে যদি ধরা পড়ে যায় তাহলে তার কি হবে। সে সায়নের হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে সেখান থেকে বের হতে নেয়। তখনই তার নজর সায়নের উপরে পড়ে আর সায়নও তাকে দেখে ফেলে যেতে। হিজুকে সেখানে দেখে সায়ন তার দিকে আগাতে থাকে। সে তার হাতটা জব্দ করে ধরে একটা বন্ধ রুমের ভিতরে নিয়ে আসে। সায়ন হেজুকে সেখানে নিয়ে জিজ্ঞেস করে, এমন কিছু কি আছে যেটা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ? হেজু বলে না। তারপর সায়ন হেজুকে তার ফোনটা তাকে দেখাতে বলে, কিন্তু হেজু অনেকটা ভয় পেয়ে যায় আর প্রথমে তাকে তার ফোনটা দেখাতে চায় না। এরপরই সায়ন তাকে সরাসরি কালকে রাতের ঘটনার কথা জিজ্ঞেস করে। সে তাকে জিজ্ঞেস করে, কালকে কি তোমার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হেজু বলে হ্যাঁ। সায়ন তারপর জিজ্ঞেস করে কখন হয়েছিল? হেজু বলে 6টা থেকে 7টার মধ্যে। এরপরেই সান হেজুর শরীর চেক করতে থাকে, সে কোথাও কোনো ব্যথা পেয়েছে কিনা সেটা দেখার জন্য। তারপরেই সে তার নেকের মধ্যে সেই ছুরির আঘাতটা দেখতে পায়। সায়ন তার এই জখমটা দেখে বলে, তাহলে সেই কিডন্যাপারটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। সায়নের তার গায়ের এই জখমটা দেখে তার রাগ যেন আরো বেড়ে যায়। সে বলে, তোমার সাথে এত কিছু ঘটে গেল কিন্তু তুমি আমাকে কিছুই জানাও না। তা থেকে এই কথাটা শুনে হেজু মনে মনে বলে, তুমি তো কাল রাত বলছিলে তুমি আমার লাশটা দেখতে চাও। হেজু তাকে টেক্সট দেখিয়ে বলে, আমি এখন ঠিক আছি। সায়ন তাকে বলে, এখন থেকে আর তুমি একা থাকবেন, তোমার সাথে সবসময় একটা বডিগার্ড 24 ঘন্টা পাহারা দিবে তোমাকে। আর অবশ্যই বাসায় গিয়ে ডাক্তার দিয়ে চেক আপ করাবে। তাকে এইসব কথা বলে সে সেখান থেকে চলে যায়। সে সেখান থেকে চলে যাওয়ার পর হেজু অনেকটা চিন্তায় পড়ে যায়। সে আসলে বুঝতেই পারছে না আসল সায়ন কোনটা, কালকে যেটা ফোনে শুনেছিল নাকি আজকে যে এত কেয়ার দেখাচ্ছে সেটা। সে কি এইসব শুধু নাটকই করে যায়? সেখান থেকে বের হয়ে সাং ডেজুকে কল করে। সে ডেজুর কাছে জিজ্ঞেস করে কিডন্যাপের ব্যাপারে সে কিছু জানতে পেরেছে কিনা, তার লোকেশন ট্র্যাক করতে পেরেছে কিনা। ডেজু তাকে বলে যে আমার মনে হয় কিডন্যাপারের এটা একার কাজ, সে অনেক এক্সপার্ট এইসবের মধ্যে। আমার মনে হয় না এটা কারো একার হতে পারে, আমার মনে হয় এটা একটা সংগঠনের কাজ। সাং বলে, আমি এত কিছু বুঝি না, যত তাড়াতাড়ি সম্ভব সেই লোকটাকে খুঁজে বের কর, আমি তার শেষটা খুব তাড়াতাড়ি দেখতে চাই। তারপরে দেশে আমরা হেজুকে দেখতে পাই, সে সায়ানের সাথে বলা রেকর্ডিংস গুলো শুনছিল। সে ভাবতে থাকে সায়ানের হঠাৎ করে হয়েছেটা কি, সত্যি অনেক ভয় পেয়ে গিয়ে। হেজু ভাবে সায়ান এখন কি করছে, সে হয়তো এখন সেই কিডন্যাপারটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। যাই হোক, হেজুর খুব হাসিও আসছিল আর সে মজাও পাচ্ছিল সায়ানকে এভাবে ডিস্টার্ব করে। তার ভালো লাগার আরেকটা কারণ হলো সে এত বছর পর কারোর সাথে ফোনে কথা বললো। তারপরে সে তার সেই জখমটা দেখতে থাকে। সে ভাবে সান আমার এই জখমটা দেখে তখন এমন রিয়েক্ট করলো কেন, হয়তো তার এই জিনিসটা পছন্দ হয়নি যে কেউ তার জিনিসে হাত দিয়েছে। এছাড়া তো আমি আর কোন কারণ দেখি না, কারণ আমি তো একদম ভালোভাবে শিওর সে আমাকে নিয়ে একদমই পরোয়া করে না। সে তো আরো চায় যেন আমি মরে যাই। সে সিয়ংকে আবার ফোন করবে কি করবে না সেটা নিয়েও ভাবছিল। আর তখনই হুট করে পিছন থেকে দরজা খোলার শব্দ আসে। সিয়ন এসে গেছে সে এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে সে তার ফোনটা ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে। তারপরে দেখতে পাই সায়ং সেখানে এসে হেজুর কাছ থেকে তার গাড়ির চাবিটা যায়। সিয়ং তার পার্স থেকে নিচে থেকে সেই চাবিটা নিতে চাইলে হেজু তাড়াতাড়ি করে তাকে থামিয়ে দেয়। সে নিজে নিজে গাড়ির চাবিটা সেখান থেকে বের করে তাকে দিয়ে দেয়। সায়ংয়ের এই ব্যাপারটা কিছুটা আজব লাগে। হেজু বুঝতেই পারছিল না সে এখন তার গাড়ির চাবিটা নিয়ে কি করতে যাচ্ছিল। সায়ং পার্কিং লটে আসে তার গাড়ির অবস্থা দেখতে। সায়ং যখন দেখে সে দেখতে পায় তার গাড়ির অবস্থা তো খুবই বাজে। গাড়ির অনেকগুলো জিনিসই ভাঙা আর সিটের ওপর অনেকগুলো ছুরি আঘাত। এইদিকে হেজুকে দেখতে পাই তার হঠাৎ করে মনে পড়ে গাড়িতে থাকা সেই ড্যাশ ক্যামেরা, যেটা যদি সায়ং দেখে ফেলে, সেটা যদি একবার সায়ং দেখে ফেলে তাহলে সে জেনে যাবে হেজু বোবা না, সে কথা বলতে পারে। এদিকে সায়ংকে দেখতে পাই সেও তো সেই ড্যাশ ক্যামেরা চেক করতে নিচ্ছিল। আর এদিকে হেজু লিড বন্ধ থাকার কারণে সে সিঁড়ি দিয়ে বেরিয়ে নিচে নামে। সায়ং খুব মনোযোগ দিয়ে সেই ড্যাশ ক্যামেরাটা চেক করে। হেজু ভাবতে ভাবতে কোনো মতে সেই গাড়ির কাছে চলে আসে। সায়ংকে দেখতে পাই সেও তো রেগে গিয়ে তার দিকে আগাচ্ছিল। সে তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, তোমার ড্যাশ ক্যামেরা কোথায় গেছে? সবগুলো মেমোরি ইরেজ দেখাচ্ছে। আর তার গাড়ির এমন বাজে অবস্থা ছিল, তাও সে কিভাবে এই গাড়িটা এখানে নিয়ে এসেছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই। হেজু গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে তার কারখানাকে সেই গাড়িটি নিয়ে আসে। সান হেজুর সাথে কথাই বলছিল, তখনই একটা বাইক জোরে হেজুকে ধাক্কা দিতে যাচ্ছিল।
আর সায়ন তাকে সেখান থেকে সরিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। সায়ন সেই বাইকওয়ালাকে বলে সাবধানে গাড়ি চালাতে। সেও তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। তারপর হেজু নিজে থেকে সায়নকে জানায় যে তোমার মা অনেকদিন যাবত আমাকে চাপ দিচ্ছে আমি যেন আমার জবটা ছেড়ে দেই, কিন্তু তুমি তো খুব ভালোভাবেই জানো আমি আমার জবটাকে কত পছন্দ করি, তাই আমি চাই না আমার এই কাজটা একদমই ছাড়তে। আর সে এটা বলে সেখান থেকে তখনই চলে যায়। পরের দিকে আমরা দেখতে পাই সায়ন তার মার সাথে বসে লাঞ্চ করছিল, যেখানে সায়নের মা তাকে বলছিল আমি চাই হেজে যেন তার জবটা ছেড়ে দেয়। সেই সময়টা তার কাছে অনেকগুলো ফোনও আসছিল। সায়নের মা তাকে বলে তোমার অভ্যাস খুব খারাপ হয়ে গেছে, তুমি খাবারের সময় ফোনটা অন রাখছো। এটা শুনে সে ফোনটা রেখে দেয়। তার মা বলে আমি তোমার বউকে নিয়ে অনেক চিন্তায় থাকি, সে কখন কোন বিপদ ডেকে আনে তোমার জন্য কে জানে, তাই তার জন্য ভালো হবে সে যেন বাসায় থাকে। আর সায়নও তার মার কাছে জিজ্ঞেস করে হেজু আর তার বিয়ের ব্যাপারটা তাদের দুই ফ্যামিলি ছাড়া আর কেউ জানে কিনা। তার মা বলে আমরা দুই ফ্যামিলি ছাড়া এই ব্যাপারটা আর কেউই জানে না, কিন্তু তুমি হঠাৎ করে এই প্রশ্ন কেন করছো। সায়ন কোনো মতো তার মার প্রশ্নটা এড়িয়ে যায়, তাকে সে কিডন্যাপের ব্যাপারটা কিছুই বলে না। পরের দেশে আমরা হেজুকে দেখতে পাই সে একটা কাজের সিলসিলায় কোর্টে এসেছিল, তার সাথে সে বডিগার্ডটাও ছিল। তার বডিগার্ডটা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে তার জন্য ওয়েট করছিল। আর ঠিক তখনই বাসায় একটা বড় ঝগড়া শুরু হয়ে যায়। আর এসব ঝগড়াঝাটির ফলে হেজুর বডিগার্ডের মনোযোগ কিছুটা নষ্ট হয়ে যায়। তারপর আমরা হেজুকে দেখতে পাই সে যখন ওয়াশরুমে ছিল সে বাইরে কারো পায়ের শব্দ শুনতে পায়। সে দেখতে পারে বাইরে কারো ছায়াও আছে। এইটা দেখে তো সে অনেকটা ভয় পেয়ে যায়। তার পরের মুহূর্তে আমরা দেখতে পাই হেজু সেখান থেকে গায়েব হয়ে গেছে। তারপরেই তার বডিগার্ড ওয়াশরুমে আসে, কিন্তু সে সেখানে গিয়ে হেজুকে কোথাও খুঁজে পায় না। তাই সে সায়ানকে কল করে এই ব্যাপারটা জানায়। সায়ান এই কথাটা যেন অনেকটা চিন্তিত হয়ে পড়ে আর সে তার বডিগার্ডকে বলে যত তাড়াতাড়ি সম্ভব হেজুকে খুঁজে বের করো। তার কিছুক্ষণ পরেই সায়ানের কাছে আবার বডিগার্ডের একটা মেসেজ আসে। সে টেক্সট করে জানায় হেজুকে সে খুঁজে পেয়েছে। আমরা হেজুকে দেখতে পাই হেজুর সাথে একটা ছেলে ছিল, সে তাকে একটা ড্রিঙ্কস এনে দেয়। হেজুকে দেখে মনে হচ্ছিল সে এই ছেলেটাকে খুব ভালোভাবেই জানে। তারপরে আমরা আবার সে অতীতের ফ্ল্যাশব্যাকে চলে যাই। হেজু ওয়াশরুম থেকে খুব ভয়ে ভয়ে বের হচ্ছিল। আর ঠিক তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে হেজুর সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। হেজু তাকে বর্তমানে দেশে জিজ্ঞেস করছিল তুমি সেই মেয়েদের ওয়াশরুমে কি করছিলে। তারপরে সেই ছেলেটি বলে আমি একটা কাজে আজকে কোর্টে এসেছিলাম, তারপরে সেখানে তোমাকে দেখতে পাই। আর তোমার পিছিয়ে করতে করতে ওয়াশরুম পর্যন্ত চলে আসি। আমি একদমই খেয়াল করতে পারিনি যে আমি একটা লেডিস ওয়াশরুমে চলে এসেছি। যাই হোক না কেন এত বছর পর তোমাকে আবার দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। অন্যদিকে তার বডিগার্ডকে দেখতে পাই সে তো দূরে থেকে এই সবগুলো ছবি তুলে সায়নকে পাঠাচ্ছিল। আমরা সায়নকে দেখতে পাই সে যখন এই ছবিগুলো দেখছিল সে তো অনেক বেশি জাহাজ ফিল করছিল। তার সব থেকে বেশি কষ্ট এটাতে লাগে যে হেজুই সেই ছেলেটার সাথে থেকে হাসছিল, তাই সে সেই ছেলেটিকে বারবার জুম করে করে দেখছিল। আর তার খুব রাগও উঠছিল। তারপর সেই ছেলেটাকে দেখতে পাই সে হেজুর সাথে তার নাম্বার এক্সচেঞ্জ করে। সে বলে তোমার ব্রডকাস্টিং চ্যানেলে আমার একটা প্রোগ্রাম আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তাই হয়তো কাজের সিলসিলা তোমার সাথে আবার দেখা হতে পারে। হেজু বলে ঠিক আছে আমি তোমার সাথে আবার কোনোদিন দেখা করব, কিন্তু এখন আমার যেতে হবে। এদিকে সান বেচারিকে দেখতে পাই সে তো এখনো সেটা নিয়ে চিন্তা করছিল। সার মাথার মধ্যে শুধু এই জিনিসটাই ঘুরছিল হেজু সেই ছেলেটার সাথে কতটা কমফোর্টেবলি কথা বলছিল। হেজু যখন বাসায় ফিরে তখন সে দেখতে পায় তার মা তার জন্য শপিং করে অনেকগুলো জিনিস নিয়ে এসেছে। হেজু যখন সে বক্সটা হলো তখন সে ভেতরে দেখতে পায় কতগুলো ছোট ছোট নাইটি। এইগুলো দেখে তার একদমই পছন্দ হয় না। হেজু তার মাকে জিজ্ঞেস করে এইসব কি। হেজুর মা বলে আমি চাই তুমি যেভাবে হোক না কেন তুমি তোমার হাজবেন্ডের মন জয় করো। তুমি যেহেতু তোমার বড় বোনের জামাইকে ছিনিয়ে নিয়েছো তাহলে সেটা কদর করতে শেখো। আর কত বছর তুমি এভাবে কাটিয়ে দিবে। আর সায়ানের মাও এইসব বেশি দিন এটা সহ্য করবে না। হেজু তার মার কাছ থেকে এইসব কথা শুনে একদমই ভালো লাগে না। তারপরে দেশে আমরা হিজুকে বাথটাবে দেখতে পাই সে কিছু একটা চিন্তা করছিল। সে শাওয়ার নেওয়ার পর সেই নাইটিটা বের করে, যেটা তার মা তার জন্য নিয়ে এসেছিল। সে সেই ড্রেসটা পরে, তারপর তার নজর একটা জিনিসের উপর পড়ে। সে সেই লুকানো ফোনটা বের করে আর সেটাতে টাইম দেখে। তারপর সেই ফোন দিয়ে সে সায়নকে কল করে। সায়ন তো প্রথমত সেই গেমটা বের কলটা রিসিভ করতে যায় না। পরের বার যখন সে এবার কল করে তখন সে সেই কলটা রিসিভ করে। সায়ন তো কিছু বলে না। হিজু বলে তুমি এখন কি চিন্তা করলে, তুমি কি আমার ডিলের সাথে যাবে? আমি যেটা বলেছিলাম যে তোমার ওয়াইফকে ডিভোর্স দিতে হবে তেমনটাই করবে নাকি এর বদলে আমাদের টাকা দেবে? তারপর সায়ন থেকে জিজ্ঞেস করে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সারা দুনিয়া মানুষ জানে যে আমার বউ যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ইনহা, কিন্তু আমার আসল বউ যে তার ছোট বোন
সেটা তো আমরা দুই ফ্যামিলি ছাড়া আর কেউই জানে না। আমার মনে হয় তুমি হেজুর কোনো কাছের কেউ। তুমি হয়তো আমাদের সবাইকেই জানো। আমার মনে হয় হেজু হয়তো কোমর মোড়ে তোমাকে এই কথাগুলো জানিয়েছিল। তারপর হেজু বলে, 1 মিনিট, তুমি এসব কি বলছো? তুমি তোমার এইসব চিন্তা করে একদম বাদ দিয়ে দাও। আর আমি যা বলেছি তা নিয়ে ভাবো। তুমি হয়তো এখন আমাকে অনেক হালকাভাবে নিচ্ছ। আমি তোমার ফ্যামিলিকে এক মুহূর্তের মতো ধ্বংস করে দিতে পারি। এমন সব গোপন তথ্য আমার কাছে আছে। তারপর হেজু তাকে বলে, আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছি, সেটা তুমি একটু দেখো। তারপর সে সেই ছবিটা দেখে। সে বলে, এটা কি? হেজু বলে, তুমি জানো না এটা কার ছবি? তার মানে তুমি হয়তো তোমার ওয়াইফকে এখন পর্যন্ত ভালোভাবে দেখোইনি। এই ছবিটা হেজুর। এই কথাটা শুনে তো সাইন আরো বেশি ক্ষেপে যায়। হেজু আরো বলতে থাকে, তুমি কি ধরনের হাজবেন্ড? তোমার ওয়াইফের থাইতে একটা তিল আছে সেটাও তুমি জানো না। সে কি আসলে তোমার বউ নাকি নামে মাত্র বিয়ে করে রেখেছো? সায়ন তো অনেক রেগে যাচ্ছিল। সে বলল, তুমি এইসব তোমার ফালতু কথা বাদ দিয়ে আসল কথায় আসো। তুমি আমাকে র্যান্ডম একটা ছবি পাঠাবে আর বলবে এটা আমার ওয়াইফের ছবি, তাহলে আমি মেনে নেব? এইসব ছাড়া কি আমার সাথে করে লাভ নেই। হিজু রেগে গিয়ে বলে, এর মানে কি? তোমার যদি আমার কথায় কোনো বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে গিয়ে তোমার ওয়াইফকে চেক করে দেখো। হিজু জোশে এসে এই কথাও তো বলে ফেলে, কিন্তু সে অনেক চিন্তায় পড়ে যায়। এখন যদি আসলেই সায়াং এসে তাকে এটা চেক করতে যায়, সে রিয়েলাইজ করতে পারছিল সে কত বড় একটা বড়দের মতো কাজ করেছে। এদিকে আমরা সায়ানকে দেখতে পাই, সে এই কলের পরে অনেক বেশি রেগেছিল। সে তার টিমের লোকদের বলে এই গোলের ব্যাপারে খুব ভালোভাবে ডিটেলস বের করতে। এদিকে হেজু বলছিল, সায়াং এই কথাটা কিভাবে বলতে পারে এটা একটা ফেক ছবি। তার তো কোনো ধারণা নেই আমি এই ছবিটা তোলার জন্য কত পরিশ্রম করেছি। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সে খুব সুন্দরভাবে এই ছবিটা তোলার জন্য কতটা পরিশ্রম করেছিল। সে এই পারফেক্ট ছবি তোলার জন্য তো অনেক ব্যথাও পেয়েছে। আর আমরা সায়ানকে দেখতে পাই তার মুড পুরোপুরি খারাপ ছিল। সে রেগে মেগে বাসা দিয়ে আসছিল। আর হেজুর অবস্থাও তো খুব বাজে ছিল। সে এটা চিন্তা করতে তো পাগলই হয়ে যাচ্ছিল এখন তার কি হবে। এই সময়ের মধ্যেই শান সেখানে চলে আসে আর তার দরজায় নক দেয়। তারপরেই সে ভিতরে ঢুকে পড়ে। হেজু নিজেকে একদম ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে রেখেছিল। হেজু ভয় পাচ্ছিল সিয়ং তাকে ডেকে না ফেলে। এখানে সানকে দেখতে পাই, সে হেজু ব্ল্যাঙ্কেটটা সরানোর চেষ্টা করে, কিন্তু হেজু এত শক্ত করে সে ব্ল্যাঙ্কেটটা ধরে রেখেছিল যে সাংকে সে ব্ল্যাঙ্কেটটা সরানোর জন্য অনেক জোর লাগাতে হয়। সাংও সেই ব্যাডের উপর পড়ে যায়। তারপরেই সে বলে ওঠে, তুমি যদি জব কন্টিনিউ করতে চাও তাহলে তোমার এই জবটা ছেড়ে প্রেসিডেন্টাল রুমে জব নিতে হবে। সেখানে একটা ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটারের জব খালি আছে, অর্থাৎ সেখানে নিউ এমপ্লয়ারদের হায়ার করা হচ্ছে। হেজু নিজে নিজে চিন্তা করতে থাকে, আগে তো সায়ন তার আশেপাশে আমাকে উঠতে দিত না, কিন্তু এখন সে চাচ্ছে আমি শুধু তার অফিসে গিয়ে চাকরি নিই। তার হঠাৎ করে হয়েছেটা কি? সায়ন যখন রুম থেকে বের হয়ে আসে তখন তার নজর ডাইনিং টেবিলে দিয়ে যায়, যার ফলে তার 3 বছর আগে একটা মেমোরির কথা মনে পড়ে যায়। যখন হেজু সায়নের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে। আর তাকে এভাবে দেখে সায়নের খুব হাসি পায়। তারপরেই দেখতে পাই হেজুর নজর যখন সায়ানের উপর পড়ে, সেই মুহূর্তেই সে তার ফেস রিয়েকশন একদম চেঞ্জ করে ফেলে। অর্থাৎ সে উপরে উপরে যতই শক্ত হওয়ার চেষ্টা করুক না কেন, ভিতরে ভিতরে তো সে হেজুকে অনেক পছন্দ করত। সায়াং বলে, তুমি মনে করে নাও যে আমরা ডিনারটা করে ফেলেছি, এখন আমাদের কি করতে হবে? তখনই হেজন সেখান থেকে উঠে দাঁড়ায়। আর সে সেখান থেকে উঠেই সায়াংয়ের সাথে ডান্স করতে থাকে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল না এইসব করতে তার বিন্দুমাত্র ভালো লাগছিল না। সে তো ভালোভাবে দাঁড়াতেও পারছিল না। সে এর ফলে সায়াংয়ের খুব কাছে চলে আসে। তাই সে তার চোখটা বন্ধ করে নেয়। তখনই সায়ান তার কানে বলে, আমার মা যাই বলুক না কেন সবকিছু তোমার ফলো করতে হবে না। কিন্তু একটা জিনিস তোমার সবসময় মাথায় রাখতে হবে, তুমি কখনো আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না। তার থেকে এইসব কথা শুনে হেইজুর একদমই ভালো লাগে না। তারপর আমরা বর্তমান দৃশ্যে দেখতে পাই হেইজু এই জিনিসটা ভেবে অনেকটা নিশ্চিন্ত হচ্ছিল যে সাং তার বডিতে সেই তিলটা চেক করেনি। সিয়ন ঘুম থেকে উঠে একদম অবাক হয়ে যায় যখন সে সামনে সাংকে দেখতে পায়। সে বুঝতে পারে সাং আজকে দুপুরে অফিসে যাবে। হেইজু যখন কফি খেতে যাবে তখন সে তার হাত থেকে কফিটা নিয়ে বলে, খালি পেটে কফি খেতে হয় না। আর সাং তো হেইজুর জন্য ব্রেকফাস্টও বানাতে থাকে। সায়াং বলে তাকে ব্রেকফাস্ট বানাতে সে যেন তাকে হেল্প করে। হিজু তো অবাক হয়ে তার পাশে দাঁড়িয়ে এইসব কিছু দেখছিল। তারপর সিয়ং সেই কালকের কথাটা উঠায়। সে বলে, আমার বডিগার্ড আমাকে টেস্ট করে বলেছিল তুমি হঠাৎ করে কিছু সময়ের জন্য গায়েব হয়ে গিয়েছে। আসলে তখন তোমার সাথে কি হয়েছিল? তারপর হিজু তাকে টেক্সট করে বলে যে সে কালকে অনেক বছর পর তার একটা বন্ধুর সাথে দেখা করেছিল। সে তার সাথে বসে কথা বলছিল, এই জন্যই সবকিছু হয়। তারপর সায়া তাকে জিজ্ঞেস করে, তোমার যে এই স্পেশাল ফ্রেন্ডটা তার উপর গিয়ে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো? সে কি তোমার বিশ্বাসযোগ্য? হেজুন বলে হ্যাঁ। তারপর সায়ান সেখান থেকে চলে যায় কাউকে কল করার জন্য। হেজু ভাবতে থাকে এই ব্রেকফাস্টটা কি আমার জন্যই বানানো হয়েছে। তারপরে দিকে আমরা এই মেয়েটাকে দেখতে পাই যে কিনা হেজুর সাথে কাজ করতো।
সে সেখান থেকে পড়ে যেতে নিয়েছিল, ঠিক তখনই তাকে একটা ছেলে এসে বাঁচিয়ে নেয়। আর এই ছেলেটা কেউ না, হেইজুরই ফ্রেন্ড। তারপর সে তাকে সরি বলার জন্য একটা ক্যাফেতে নিয়ে যায়। তারপরে সায়ানকে দেখতে পাই সে সেই কিডন্যাপারটাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করছিল। কিন্তু তার সব চেষ্টাই যেন ব্যর্থ হয়ে যাচ্ছিল। এদিকে হেজু তার আসল বাবার সাথে দেখা করতে মেন্টাল হসপিটালে চলে আসে। হেজু তার বাবাকে দেখে সেখান থেকে চলে যেতে নিয়েছিল, ঠিক তখনই তার বাবা হেজুকে তার বউ মনে করে আর তার হাতটা ধরে বলে, তুমি আমাকে রেখে যেও না। তারপর হেজু তার বাবার কাছে গিয়ে বলে, যদি আপনি এই কথাটা মা যখন আপনাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করছিল তখন বলতেন, তাহলে আজকে আমাদের দুজনের এই অবস্থা হতো না। আপনার অবস্থা যদি আজকে এমনটা না হতো আর আমি যদি আপনার কাছে বড় হতাম, তাহলে হয়তো আমার জীবনের গল্পটা অন্যরকম হতো। আমি ওখানে একটা দম বন্ধ করা অবস্থার মধ্যে না আমি কার সাথে কথা বলতে পারি, না কার সাথে কোনো কমিউনিকেট করতে পারি। আমি এখন আমার জীবনের প্রতি প্রচুর পরিমাণে অতিষ্ঠ। আমি আর বেঁচে থাকতে চাই না। এই সময়ের মধ্যে তার বাবা বলে ওঠে, আমার হিজুর স্বপ্ন সে বড় হয়ে অ্যাঙ্কার হবে। আর আমিও এটাই চাই যে সে যেন বড় হয়ে অ্যাঙ্কার হয়। আর আমি যদি আমার হিজুকে আমার সাথে রাখতাম তাহলে তার জীবনটা তো ধ্বংস হয়ে যেত। সে যদি আমার সাথে থাকতো তাহলে তার বড় হয়ে নাইট ক্লাবে জব করতে হতো। আমি তো চাইতাম আমার মেয়ে হিজু যেন বড় হয়ে একটা নিউজ অ্যাঙ্কার হয়। তাকে আমি সে অভিশপ্ত জীবন দিতে চাইনি। তার বাবা বারবার এই একই কথা বলতে থাকে। তার পরের দৃশ্যে আমরা সায়ানকে দেখতে পাই সে একটা রিপোর্টারের সাথে দেখা করতে আসে। সে বলছিল একটা কাহিনী হয়েছে যেখানে একজনের ওয়াইফের কিছু গোপন ছবি লিক হয়ে গেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো তার হাজবেন্ডই জানে না এটা তার ওয়াইফের ছবি। আমি বুঝতে পারি না এটা কিভাবে সম্ভব হতে পারে। তার থেকে এই কথাটা শুনে সায়ান বলে, হয়তোবা এটাও হতে পারে যে আসলে সেগুলো তার বউয়ের ছবি না। আর সে এই ব্যাপারটা বিশ্বাস করতে চাচ্ছিল না এই কারণে, কারণ সে তার ওয়াইফকে অনেক ভালোবাসে। সে কিছুতেই তার ওয়াইফকে ভুল বুঝতে চাচ্ছিল না। আগে একটা ভিডিও দেখছিল, সেখানে দেখা যাচ্ছিল একটা জায়গায় এসে হঠাৎ করে কিছু গাড়িটা থামে আর সেখান থেকে গাড়ির গেট খোলার পর সেই কিডন্যাপারটা গাড়ির ভিতরে প্রবেশ করে। ভিডিও দেখে এমনটা একদমই মনে হচ্ছিল যে সেই কিডন্যাপারটা জোর করে সেই গাড়ির ভিতরে প্রবেশ করেছে। সায়ানও মনে করছিল হয়তো হেইজো সেই কিডন্যাপারকে চিনে, এই জন্য সে নিজে থেকেই সেই গাড়ির দরজাটা খুলেছিল। আর ঠিক তখনই হেইজো যখন গাড়ির মধ্যে ছিল সে সায়ানকে কল করে কিডন্যাপার সেজে। সায়ান সেই কলটা রিসিভ করে। হিজু কয়েকবার তাকে কল করে কিন্তু সায়ান বরাবরের মতো সেই কলগুলো কেটে দেয় বা রিসিভ করে না। হিজুন বলে এসব কি হচ্ছে। তারপরে সে যখন আবার কল করে সেই সময় সায়ান কলটা রিসিভ করে। সায়ান কলটা রিসিভ করে বলে, আমি তোমার কলটা এই জন্য রিসিভ করতে চাইনি কারণ আমি তোমাকে একটা শিক্ষা দিতে চেয়েছি। তুমি আগের বার আমার সাথে অনেক বেয়াদবের মতো কথা বলেছিলে। এই জন্য আমি তোমাকে মনে করে দিতে চাই যে তুমি যদি এমনটা আবার করতে চাও তাহলে আমি তোমার কোনো ডিমান্ড পূরণ করা তো দূরের কথা, তোমার কোনো কথাই শুনবো না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। হেইডু সায়ানের সাথে ফোনে কথা বলছিল কিন্তু হঠাৎ করে তার এমনটা মনে হচ্ছিল সায়ান তো তার পাশেই বসে আছে। তখনই হঠাৎ করে সায়ন ফোন থেকে একটা আজব শব্দ শুনতে পায় আর ঠিক একটু পরে তার ফোনটা কেটে যায়। হেইডু যখন আবার সায়ানকে কল লাগায় কিন্তু তার কলটা লাগে না। হেইডু বাসায় ফিরে আসে কিন্তু সায়ান তো সেখানেও ছিল না। সে সায়ানকে সারা রাত একের পর এক কল দিতে থাকে কিন্তু সায়ান কোনো কল রিসিভ করে না। এইসব করতে করতে হেইজুর চোখে ঘুম চলে আসে আর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন হেইজুর ঘুম সে নিউজ চ্যানেলে শুনতে পায় যে আগের দিন রাত সায়ানদের অফিসে বোম ব্লাস্ট হয়েছিল। আর তখন সে ফোনে এই সাউন্ডটাই শুনেছিল। এই নিউজটা শুনে তো এজও অনেকটা শকড হয়ে যায়। তারপর সে খবরে আরো শুনতে পায় যে কিভাবে একটা পিজ্জায় ভরে সে অফিসে নিয়ে আসা হয়েছিল। সেই নিউজে আরো বলা হচ্ছিল যে কিছুদিন যাবতই সায়ানকে অনেক থ্রেট করা হচ্ছিল। এদের মধ্যে অনেকজন তো তাকে ব্ল্যাকমেল করছিল তার জীবন নেওয়ার জন্য। হিজু তো এতক্ষণ যাবত এটাই মনে হচ্ছিল সেই শুধু এক যে কিনা ব্ল্যাকমেলার সেজে সায়ানকে ডিস্টার্ব করছে। কিন্তু সে এই নিউজের পরে জানতে পারে সায়ানের সত্যিই তো অনেক শত্রু। তাকে সব সময় এই শোয়ের মধ্যে দিয়ে ডিল করে যেতে হয়। আর এর জন্যই সে সেদিন রাতে সেই কিডন্যাপারের কথাটা এত সিরিয়াসলি নেয়নি। সে এইসব নিয়ে চিন্তাই করছিল আর ঠিক তখন সে দেখতে পায় সিয়ং পিছন থেকে পাশা ফিরছে। তাকে দেখে মনে হচ্ছিল তার সাথে কিছু একটা হয়েছে। তার অবস্থা খুবই বাজে ছিল। সেও তো এই সেই হেজুর দিকে আগাতে থাকে। সিয়ং হেজুর খুব কাছে চলে আসে। আমি এখন পর্যন্ত এমন কোনো হিজুর সাথে পরিচিত হইনি যাকে আমি চিনি না। আমি আমার হিজুকে খুব ভালোভাবেই চিনি। সবার থেকে খুব ভালোভাবে আমি তাকে চিনি। আসলে সায়ান তো সেই কিডন্যাপের কথা মতো সেই তিলটা নিয়ে অনেক চিন্তায় ছিল। তাই সে সেই তিলটা চেক করতে যায়। সে এমনটা করতেই যাবে ঠিক তখন সে যেন কি একটা চিন্তা করে থেমে যায়। সিয়ং হেজুর কাছ থেকে দূরে সরে আসে। তারপরে আমরা ৩ বছর আগে ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যেদিন রাতে হেজুর বোন ইনহা সায়ানকে টেক্সট করে বলছিল যে সে যেন তাদের বিয়েটা ভেঙে দেয়। আর সায়ান এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। সে নিজে থেকে হেজুকে বিয়ে করার কথা বলে।
অফিসের দৃশ্য দেখানো হয়। সেখানে দেখানো হয় সায়েমের কাছে একটা কল এসেছিল কিডন্যাপারের কাছ থেকে। সায়েমের টিম চেষ্টা করছিল সেই কলটা ট্রেস করার। আর অফিসের বাইরে একটা পিৎজা ডেলিভারি বয়কে দেখানো হয়। সে পিৎজা ডেলিভারি করে সেখান থেকে চলে যায়। আসলে সেই পিৎজা ডেলিভারি বয় না, একটা কিডন্যাপার ছিল। আর সে সেখানে পিৎজার বদলে বোম রেখে গিয়েছিল।